গাজীপুরে জয়দেবপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মালবাহীর সঙ্গে যাত্রীবাহী সংঘর্ষে 10 বগি লাইনচ্যুত, চলছে উদ্ধার অভিযান। ক্রসিংয়ের এখানে গিয়ে হঠাৎ করে ডাইনে চলে গেছে গাড়ি, ডাইনে চলে যাওয়ার পরে দুইটাই মুখোমুখি হয়ে গেছে, বিপদ শব্দ হয়েছে। সারা দেশে বইছে দাবদাহ, তাপমাত্রার পারদ কিছু কমলেও গরমের তীব্রতা এখনো, বেশি কষ্টে নিম্ন আয়ের মানুষ। গরমকালে তো কোনো অনুদান নাই, বুঝছেন, গরমের জন্য বসিয়ে আছি, কারণ অনুদান নাই। এই যে ব্যাগটাতে ভরা তুলি তাকেও ক্যান্সেল করে, 5 টাকা কম দিয়ে যায় যাত্রী। গরমের মধ্যেই উপজেলায় ভোটের প্রচার প্রচারণা, নানা প্রতিশ্রুতি প্রার্থীদের, মন্ত্রী এমপির স্বজনরা পাবেন না দলের সমর্থন। এবং ছুটির দিনের বাজার নিয়ে কোনো সুখবর নেই, সপ্তাহ ব্যবধানে বেড়েছে মাছ মুরগির দাম, তদারকির দাবি ভোক্তা সাধারণের। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে 10টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছেন উভয় ট্রেনের চালক ও সহকারী সহ 4 জন। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ 2 ঘন্টা বন্ধ থাকলেও দুপুরে ডাবল লাইনের ডাউন লাইন দিয়ে শুরু হয় ট্রেন চলাচল। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। গাজীপুর থেকে সহকর্মী নজরুল ইসলামের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের রিপোর্ট। শুক্রবার বেলা 11টায় গাজীপুরের জয়দেবপুরে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। কিছু বুঝে ওঠার আগেই দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী ট্রেনের 3টি বগি, সে সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় তেলবাহী 3টি অয়েল ট্যাঙ্কারও। প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ক্রসিংয়ের এখানে গিয়ে হঠাৎ করে ডাইনে চলে গেছে গাড়ি, ডাইনে চলে যাওয়ার পরে দুইটাই মুখোমুখি হয়ে গেছে, বিপদ শব্দ হয়েছে। যে যুদ্ধের আমলে যে শব্দটা হয় না, এই শব্দটা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধারে নামে স্থানীয় রেল পুলিশ সহ ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় 2 ট্রেনের চালক ও সহকারী সহ 4 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তেলের গাড়িটা দাঁড়ানো ছিল, আর ওইটা ডাইরেক্ট লাইন ছিল, কিন্তু ডাইরেক্ট লাইনটা ওই ঢুকে গেছে ট্রেনের যে ড্রাইভার এবং যারা হেল্পার ছিল তাদের আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে পৌঁছানো হয়েছে, কিন্তু আপাতত এখানে আর কোনো আহত লোক বা নিহত লোক আপাতত নাই। আমাদের উদ্ধার কার্যক্রমে আমাদের টিম আমরা অব্যাহতভাবে সার্চ করছি। কিন্তু কি কারণে ট্রেন দুটি মুখোমুখি হলো সেই বিষয়ে জানতে জেলা প্রশাসনের 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিগন্যালিং এর কোনো ভুলের কারণে একই লাইনে আগে থেকে অবস্থানরত কোনো ট্রেন ছিল এবং আরেকটি ট্রেন খালি গাড়ি, সেটি যাওয়ার সময় ভুল সিগন্যালের কারণে একই লাইনে চলে আসছে। পুরো বিষয়টা হয়তো কোনো ভুলভ্রান্তি থেকে করতে পারে, আমরা এটা তদন্তের মাধ্যমে বের করব। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চল রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে জয়দেবপুরের দুর্ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, উদ্ধার অভিযানে কি খবর আছে এই মুহূর্তে আপনার কাছে, আর ট্রেন চলাচল কখন নাগাদ স্বাভাবিক হতে পারে? লিলিয়া, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আপনার সকাল ঠিক 11টার সময় কিন্তু আপনার জয়দেবপুর রেল স্টেশনের খুব নিকটে এবং আপনার দাঁড়িয়ে থাকা তেলবাহী একটি আপনার ট্রেনের সাথে কিন্তু একটি যাত্রীবাহী যে ট্রেনের সংঘর্ষ বাধে। এতে কিন্তু ঘটনাস্থলেই কিন্তু আপনার 4 জনকে কিন্তু রক্তাক্ত অবস্থায় এবং উদ্ধার করা হয়। উদ্ধার করে কিন্তু পাশেই তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে আহতদের। তো এর সাথে সাথে কিন্তু আপনারা জানেন যে দুমড়ে মুচড়ে বেশ কয়েকটি বগি কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। তো আমি যদি দেখাতে চাই, এখন কিন্তু আপনার বিকাল ঠিক 4টা, এখন উদ্ধারকারী যে ট্রেনটি আছে সেটি কিন্তু আপনার কমলাপুর স্টেশন থেকে ঘটনাস্থল যেখানে আপনার জয়দেবপুর রেল স্টেশনের সন্নিকটে সেই জায়গায় কিন্তু এসে পৌঁছেছে এবং উদ্ধার কাজ আমরা দেখেছি যে উদ্ধার কাজ কিন্তু চলছে। তো পাশাপাশি যে আপনার লোক সমাগম এবং আমাদের সাথে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কিন্তু আমরা কথা বলেছিলাম। জেলা প্রশাসক এই বিষয়টা নিয়ে কিন্তু সাংবাদিকদের সাথে ব্রিফ করেছেন এবং কথা বলেছেন উনি, এবং কথা বলে যেটা আমরা জানতে পেরেছি যে দাঁড়ানো থাকা অবস্থায় একই লাইনে কিভাবে সেই গাড়িটি এসে উঠলো, এটা নিয়ে কিন্তু সিগন্যালে কোনো ত্রুটি ছিল কিনা, ভুল ছিল কিনা, এটা নিয়ে কিন্তু আপনার জেলা প্রশাসন থেকে কিন্তু 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির রিপোর্ট কিন্তু আপনার আগামী 2 দিনের মধ্যে দেওয়ার কথা রয়েছে। তবেই জানা যাবো যে কার আপনার ত্রুটি ছিল এই কেসের মধ্যে। তো আপনারা জানেন যে দুর্ঘটনার
পর থেকে কিন্তু নিরাপত্তা যে একটি বলয় তৈরি করা হয়েছে, র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে ঘিরে রেখেছে। আপনারা জানেন যে এখানে কিন্তু তেলের যে কন্টেনার ছিল, দুটি বগি কিন্তু কন্টেনার থেকে কিন্তু তেল নির্গত হচ্ছিল এবং আমরা দেখেছি যে দুইটি তেল থেকে নির্গত হচ্ছিল। তবে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। এটা হলো জেলা প্রশাসন বারবার কিন্তু বলার চেষ্টা করছিলেন যে এখানে যদি যাত্রী আরো থাকতো, যেভাবে আজকে শুক্রবার যাত্রী সংখ্যা কম ছিল এবং এই ট্রেনে যাত্রী ছিল না এবং খালি ছিল এবং খালি গাড়ি কিন্তু ঢাকার দিকে যাচ্ছিল। পাশেই যে দাঁড়ানো অবস্থায় যে তেলের যে লরি ছিল, সেই লরির মধ্যে কিভাবে সংঘর্ষ হলো, সংঘর্ষ বেঁধে এই দুর্ঘটনা মানে ঘটলো, এটা কিন্তু আপনার তদন্ত করা হচ্ছে। তো এখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন আইন শৃঙ্খলার যে বাহিনী রয়েছে, সেই বাহিনী কিন্তু এখানে ঘিরে রেখেছে জায়গাটাকে এবং উদ্ধার তৎপরতা কিন্তু মানে শুরু হয়ে গেছে। তো আমরা উদ্ধারকারী ট্রেনটিকে আমি দেখাচ্ছি আপনাদের। এখানে কিন্তু উদ্ধারকারী ট্রেন ইতিমধ্যে এসেই কিন্তু উদ্ধার তৎপরতা শুরু হয়েছে এবং উদ্ধার পাশাপাশি কিন্তু সকাল থেকে এই রুটে কিন্তু আপনার ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন দুপুরের পর থেকে কিন্তু আপনার ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এখন। তো আরেকটি লাইন দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। তো পাশাপাশি আমরা উদ্ধারকারী যে ট্রেনের বগিগুলো কিন্তু আপনারা জানেন যে 10টায় বগি কিন্তু লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে এবং হেলে রয়েছে। তো হেলে পড়া বগিগুলো কিন্তু উঠার তৎপরতা চালাচ্ছেন এবং আমরা দেখেছি যে উদ্ধারকারী যে আপনার এখানে যে ট্রেনটি আছে, সেই ট্রেনটি কিন্তু এখন উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং কি নাগাদ কতক্ষণ সময়ের মধ্যে সেটা শেষ হবে সেটা কিন্তু বলতে পারে নাই। কিন্তু ট্রেনের মধ্যে যে বগি থেকে যে আপনার তেল ঝরতেছিল, সেটা যাতে দুর্ঘটনা না ঘটে এর জন্য কিন্তু জায়গাটাকে ঘিরে রেখেছিল পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দেখেছি কিন্তু সম্পূর্ণ জায়গায় কিন্তু ঘিরে রেখেছে। আপনি যদি দেখাতে চাই, দুমড়ে মুচড়ে গেছে কিন্তু এখানে আপনার তেলবাহী যে লরি ছিল, লরির কিন্তু আপনার 3-4টি বগি কিন্তু সড়ক থেকে অর্থাৎ রেলওয়ে রাস্তা থেকে কিন্তু নিচে নেমে গেছে এবং হেলে রয়েছে এবং পাশাপাশি কিন্তু 5টি বগি কিন্তু পাঁচটা বগিও কিন্তু যাত্রীবাহী ট্রেনের যে 5টি বগি ইঞ্জিন সহ 5টি বগি কিন্তু রাস্তার পাশে হেলে রয়েছে। তো এই সব কিছু মিলে কিন্তু আপনার এখানে যে পরিবেশ এখন যেটা উদ্ধারকারী ট্রেনটি করছেন, এটা বেশ সময় লাগার কথা। তো এই সময়ের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে সব কিছু মিলে কিন্তু আপনার একটি প্রশাসনের লোকজন কিন্তু এখানে সকাল থেকে আমরা দেখেছি আইন শৃঙ্খলার বাহিনী এবং বিভিন্ন সংস্থার লোকজন কিন্তু জায়গাটা ঘিরে রেখেছে এবং যাতে কোনো দুর্ঘটনার স্থানে আরো দুর্ঘটনা না ঘটে এর জন্য কিন্তু এই প্রক্রিয়া চালাচ্ছেন। তো যদি উদ্ধারকারী মানে যে ট্রেনটি আসছেন এখানে, সেই আমরা ট্রেনটিকে দেখেছি যে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পাশাপাশি আমরা হাসপাতালে গিয়েছিলাম, হাসপাতালে গিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম যে আমরা অসুস্থ অবস্থায় হাসপাতালে অবস্থান করছেন এবং ট্রেনের যে চালক এবং তার সহকারী এবং আরেকজন দুইজন কিন্তু আমরা 3জনকেই পেয়েছি। তো 3জনই অসুস্থ অবস্থা রয়েছে। একদিন কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে কিন্তু হাসপাতাল ত্যাগ করেছেন, এরকমটাই আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে কিন্তু এই ছিল আমার কাছে গাজীপুর জয়দেবপুর রেল স্টেশনে দুর্ঘটনা কবলিত স্থান থেকে সর্বশেষ। নজরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। পরবর্তী সংবাদে আবারও আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব। দর্শক, উদ্ধার অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল। দুর্ঘটনার কারণে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব যুক্ত হচ্ছেন। সাকিব, কমলাপুর রেল স্টেশনের এখন কি অবস্থা দেখছেন? গাজীপুরের কাজীবাড়িতে রেলওয়ে দুর্ঘটনার পর প্রায় কিন্তু 1.25 ঘন্টা রেল চলাচল বন্ধ ছিল উত্তরবঙ্গের সাথে। রাজধানী থেকে কিন্তু উত্তরবঙ্গগামী অনেকগুলো ট্রেন আটকা পড়েছিল। তবে 2 ঘন্টা পরে 1:15টার দিকে উত্তরবঙ্গগামী বুড়িমারি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস সহ আরো 2টি ট্রেন কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে। আর রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছেন যে আসলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 2টি লাইনের একটি ঠিক করা হয়েছে। এই একটি লাইন ঠিক করার কারণে কিন্তু আটকে পড়া ট্রেনগুলো আসলে রাজধানী ছেড়ে যেতে পেরেছে। তবে আরেকটি লাইনের কাজ এখনো চলমান থাকায় রাজধানীর বাইরে থেকে যে ট্রেনগুলো রাজধানীর দিকে আসছিল, সেই ট্রেনগুলো কিন্তু আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। এখন পর্যন্ত রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস, যেটি আসলে কমলাপুর থেকে 2:40-এ ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি কিন্তু এখনো আসলে স্টেশনেই প্রবেশ করেনি।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী কমিউটার এই ট্রেনটির যাত্রা কিন্তু আসলে বাতিল করা হয়েছে ইতিমধ্যে। আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাই। আপনি আসলে কোথায় যাচ্ছেন এবং কখন এসেছেন? ট্রেন এখনো আসছে কিনা? তো রাজশাহী যাচ্ছিলাম, তো সিল্ক সিটি ট্রেনের যাত্রী। আমি এখানে আসছি দুপুর একটার সময়, তো এখন বাজে প্রায় 4:15। এখন কখন ট্রেন আসবে আমার মানে আদৌ আমি বলতে পারছি না কখন আসবে, আর আমি কখন আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। লিনিয়া, যেমনটি শুনছিলাম যে আসলে সিল্ক সিটি এক্সপ্রেসের একজন যাত্রী, তিনি কিন্তু আসলে নির্ধারিত সময়ের আগে স্টেশনে এসে বসে রয়েছেন, কিন্তু ট্রেন এখনো আসলে 2:40-এ ছাড়ার কথা থাকলেও এখন পর্যন্ত আসলে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়নি। আমরা এখানে যারা রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছে স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি বলছেন একটি লাইন ক্লিয়ার করার ফলে আপৎকালীনভাবে আসলে যেগুলো ট্রেন কমলাপুরে আটকা পড়েছিল সেগুলোকে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে আরেকটি লাইন পুরোপুরি ক্লিয়ার হলে আসলে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে। আমি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, উত্তরবঙ্গ এবং ময়মনসিংহগামী ট্রেন ছাড়া দক্ষিণবঙ্গ এবং অন্যান্য অঞ্চলে যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো কিন্তু আসলে নির্ধারিত সময়ে এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। লিনিয়া। সাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কমলাপুর রেল স্টেশনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাকিব। সারা দেশে কমছে না দাবদাহ। কয়েক জেলায় বৃষ্টি হলেও গরমের প্রকোপ কমেনি। হাসপাতালে গরমজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বোরো ধানের আবাদে রয়েছে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গায় কমছে না দাবদাহ। শুক্রবার বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী ৬ মে থেকে ১২ মে পর্যন্ত চুয়াডাঙ্গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাড়াতাড়ি ফসল তোলার বার্তা দেওয়া হয়েছে কৃষকদের। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আর ১ থেকে ২ দিন অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামীতে তাপমাত্রা আরও কমবে। আগামী ৫ তারিখের পরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যশোরেও তীব্র তাপপ্রবাহ অব্যাহত। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি কষ্টে কৃষি শ্রমিকরা। ধান ঘরে তুলতে ব্যস্ত সময় যাচ্ছে কৃষকদের। টানা তাপপ্রবাহের কারণে মানুষের অসুস্থতা বেড়েছে। হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। চোখে একটা প্রচণ্ড গরম হাওয়া লাগছে, যেটা রাস্তা থেকে উঠছে এবং বিশেষ করে এতে শরীর শুকাই আসছে। গরম পড়েছে প্রচণ্ড, তাপমাত্রা অত্যাধিক বেশি, ঠিক আছে। এই কারণে মনে করেন মানুষের চলাচল করতে খুব সমস্যা হচ্ছে। মেহেরপুরে গেল ৩ সপ্তাহেরও বেশি সময় তাপমাত্রা দেশের সর্বোচ্চ মাত্রায় গিয়ে ঠেকেছে। টানা দাবদাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছে শ্রমজীবীরা। এক পশলা বৃষ্টির প্রার্থনা করছেন জেলাবাসী। পরিমাণ যে রোদ, আমরা এই ফুটপাতের উপর বসে আমরা কাজ করা আমাদের খুব কষ্টকর হয়ে গেছে। রোদে টিকা যাচ্ছিল, এত রোদ, ছাতি বেঁধে থাকা যাচ্ছিল রোদে। আমারও তো ইচ্ছা করে এক গ্লাস শরবত কিনে খাবো, কিন্তু আমি তো আয়ের কারণে তো আমি তো কিনে খেতে পারি না। গাইবান্ধায় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। নেই বৃষ্টির দেখা। তাপমাত্রা থাকছে ৪০ ডিগ্রির ওপরে। নদী খালবিলে পানি না থাকায় দেখা দিয়েছে চরম দুর্ভোগ। শিশু বৃদ্ধরা গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভিড় করছে। জামালপুরে দাবদাহে পুড়ছে ফসলের মাঠ। পানির অভাবে ও তীব্র রোদে মাঠে বোরো ধানের ক্ষতির আশঙ্কা করছেন জেলার কৃষক ও কৃষি কর্মকর্তা। এই কারেন্টের জন্য ঠিক মতো পানি দিবার পাইতেছি না। এই পানি বেগরে ধান খুব চিটা হইতেছে। যে কারেন্ট থাকে না, এই জন্য আমার ধান বর্তমানে মরে হয়ে গেছে, ফলন হবে না আমার ধানের। গরমের তীব্রতা থাকলেও মে মাসে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের বাকি মাত্র ৪ দিন। শেষ সময়ে সারা দেশে জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা। দিনভর প্রার্থীরা চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। সকাল থেকে বিভিন্ন প্রতিশ্রুতির ফুল ছুঁড়ে নিয়ে ঘুরছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, মাদারীপুরেও সরপ্রার্থীরা। নির্বাচনী হাওয়ায় এসব এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। ভোটারও উৎফুল্ল। ১৫২ উপজেলায় প্রথম ধাপের ভোট হবে আগামী ৮ মে।
উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, কেমন চলছে নির্বাচনী প্রচার প্রচারণা আমাদেরকে জানাবেন। আসলে বরিশালে আগামী 8 মে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ এই দুটি উপজেলায় আসলে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রত্যেক বরাদ্দের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রার্থী যারা আছেন, বিশেষ করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান, এই 3টি পদে যারা আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক এই ধরনের যত প্রার্থী আছেন তারা কিন্তু আসলে প্রার্থীদের তারা যে জোর যে প্রচারণা, তারা কিন্তু সেই প্রচারণায় যুক্ত আছেন। ভোটারদের দ্বারে দ্বারে কিন্তু তারা যাচ্ছেন, ভোট চাচ্ছেন এবং বরিশালে কিন্তু গত কয়েকদিন যাবত মাঝারি আকারের তাপদাহ চলছে। 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু আসলে এই গরম উপেক্ষা করেই আসলে প্রার্থী যারা আছেন তারা বিভিন্ন জায়গায় আসলে ভোটের জন্য দৌড়ে বেড়াচ্ছেন। তো এই উত্তাপের মাঝে অন্য একটি যে বিষয় যেটি আসলে বরিশালের সাংবাদিক অঙ্গনে আসলে বিশেষ করে একটু রেশ ফেলেছে, সেটা হচ্ছে গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দুজন, তাদের যে সমর্থকরা আছে তাদের মধ্যে একটা সংঘাতের ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রেক্ষিতে যখন স্থানীয় দুজন সাংবাদিক তারা যখন আসলে খবর নেওয়ার জন্য সেখানে যায়, সংবাদ সংগ্রহে সেখানে যায়, তখন কিন্তু বিশেষ আসলে একটি প্রতীকের প্রার্থী যিনি আছেন, বিশেষ করে চেয়ারম্যান প্রার্থী, তার সমর্থকরা আসলে তাদের উপর হামলা চালায় এবং সেই হামলায় কিন্তু ভোরের কাগজের একজন ফটো সাংবাদিক, তিনি হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছেন এবং এই যে সাংবাদিকদের উপর হামলার ঘটনা কিন্তু বরিশালের সাংবাদিক মহলে বেশ আসলে একটু আলোড়ন সৃষ্টি করেছে, উদ্বেগের সৃষ্টি করেছে। আমরা এখন যুক্ত করে নেব বরিশালের একজন সাংবাদিক নেতাকে। বরিশাল প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল আমাদের সাথে যুক্ত হবেন। যে আমরা আসলে জানতে চাই যে এই যে সাংবাদিকের উপর হামলার ঘটনাটি ঘটলো, এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ শফিক আপনাকে। আসলে আপনিও গণমাধ্যম কর্মী, আমিও গণমাধ্যম কর্মী। গণমাধ্যম কর্মীরা সমাজের সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরবে, মানুষের খোঁজ খবর নেবে, এটা স্বাভাবিক, এই কার্যক্রমটা চলে। আমরা বিগত সময় বিভিন্ন নির্বাচন দেখেছি যে নির্বাচন হলে আপনার প্রতীক বরাদ্দ বা তারপরে প্রার্থীদের ভিতরে কর্মী সমর্থকদের ভিতরে একটু ঝামেলা হতে পারে বা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে সাংবাদিকরা কাজ করে। বাট সাংবাদিকদের উপরে যে হামলার যে ঘটনা, এটা আসলে বরিশালের ইতিহাসে আমার জানা মতে প্রথম ঘটনা। এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। এটা মানে কি বলবো, যে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে যাবে, সেখানে সাংবাদিকদের উপরে হামলা করবে, সাংবাদিকদের মারবে। আপনি দেখবেন যে গত পরপর 2বার সাংবাদিকদের উপরে হামলা হয়েছে। আমাদের 3 জন সাংবাদিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তো এই বিষয়টি আসলে কতটা উদ্বেগের আপনাদের জন্য? এটা আসলে আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয় যে আসলে এই ধারাবাহিকতাটা কেবল শুরু হয়েছে, যদিও আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন অলরেডি কিন্তু লেনিয়া আমরা আসলে যেমনটি জানছিলাম যে সাংবাদিকদের উপর হামলার ঘটনা আসলে বরিশালের সাংবাদিক অঙ্গনে উদ্বেগ একটা সৃষ্টি করেছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। শফিক, ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটালে ফল বাতিল করা হবে। শুক্রবার সকালে সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় কথা জানান তিনি। আরও বলেন, ভোটারদের আকৃষ্ট না করে কেউ ভিন্ন কৌশল নিলে তাতে লাভ হবে না। আপনারা ভোটারের কাছে যান, ভোটারের দ্বারে দ্বারে যান, তাদের মনের মধ্যে ঢোকার চেষ্টা করেন, তাদের জন্য কি করবেন নির্বাচিত হলে, তাদের সুখে দুঃখে কতটুকু পাশে থাকবেন, এই আশ্বাসটুকু আপনারা তাদেরকে দেন। এইটা যদি আপনারা দেন, ভোটাররা যদি আকৃষ্ট হয়, আপনাদের প্রতি আস্থা রাখে, তাহলে সেই কিন্তু ভোটে জয়ী হবে। কোনোভাবেই ভোটের মেকানিজম এটা সেটা করে কিন্তু আপনারা জয় হতে পারবেন না। বৈশাখের খরতাপের প্রভাব পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের বাজারে। সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে। সহকর্মীদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনও ভোক্তাদের জন্য বাজারে সুখবর নেই, বেড়েছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। চট্টগ্রাম খাতুনগঞ্জ বাজারে ঘুরে দেখা যায়, সরবরাহ কমার অজুহাতে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পেঁয়াজের, বাড়তি রসুন ও আদার দামও। এ বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 60 থেকে 66 টাকা, রসুন 190 থেকে 196 ও আদা 170 থেকে 177 টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি ঠিক থাকলে পারবে না, আর আমদানি কম হলে তো অবশ্যই পারবে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু মোকামের বাজার, একটু গ্রামের বাজার বেশি, তো সেজন্য 2-1 টাকা বাড়ছে। পেঁয়াজ পর্যন্ত মনে আছে, কিন্তু গৃহস্থ ছাড়তেছে না।
হাটে যা দিনে 20 গাড়ি মাল আমদানি হয় সেখানে 5 গাড়ি 6 গাড়ি মাল আমদানি। লক্ষ্মীপুর মাছের বাজারে সরবরাহ কম হয়, দাম বাড়তি। প্রতি কেজি রুই মাছ ভোক্তাকে গুনতে হচ্ছে 300 থেকে 450, চিংড়ি মাছ 1300 থেকে 1500, ইলিশ মাছ 2000 টাকা, পোয়া মাছ 500 টাকা। দাম নাগালের বাইরে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সুনামগঞ্জের বাজারগুলোতে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বাড়তি। কিছু সবজির মৌসুম প্রায় শেষ হওয়ায় ও তীব্র গরমের প্রভাবে সবজির উৎপাদন কমায় দাম বাড়ছে বলছেন বিক্রেতারা। সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহে ঊর্ধ্বমুখী সবজির বাজার। বেগুন কেজিতে 80, করলা 40, শসা 30, কাঁচামরিচ 80, পেঁয়াজ 70, পটল 80 টাকা দরে বিক্রি হচ্ছে। সবজির দাম বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। যারা স্টুডেন্ট আছি সবাই ফ্যামিলি থেকে একটা সাপোর্ট নিয়ে পড়াশোনাটা করতে হচ্ছে, কিন্তু আমরা যখন বাজারে এসে দেখি যে প্রত্যেকটা জিনিসের আগের তুলনায় গতকালকে চেয়ে আজকে আরও বৃদ্ধি হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের চলাটা একদমই কষ্টকর। সবজির দাম তো সব কিছুতে আগের চেয়ে অনেক বেশি, কারণ হচ্ছে আগে যে আমরা যে টাকা দিয়ে বাজার করতাম সেই টাকা দিয়ে এখন বাজার করতে হিমশিম খাচ্ছি আমরা। বাজার নিয়ন্ত্রণে সরকারকে মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। 2 দফা টেন্ডারে কিশোরগঞ্জের ইটানায় নামাকাড়া নদীর উপর সেতু নির্মাণ কাজের অগ্রগতি 52%। কাজ শেষ না হওয়ায় বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। ঠিকাদার প্রতিষ্ঠান জানিয়েছে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে। কিশোরগঞ্জ থেকে টিটু দাসের তথ্য ছবিতে আপনপ রিপোর্ট। কিশোরগঞ্জের ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নামাকাড়া নদী। 2019 সালের ডিসেম্বরে এ নদীর উপর 71 কোটি টাকা ব্যয়ে শুরু হয় সেতুর নির্মাণ কাজ। তবে 2022 সালে মাত্র 29% কাজ করেই চলে যায় ঠিকাদার প্রতিষ্ঠান রানা বিল্ডার্স। 1 বছর কাজ বন্ধ থাকার পর গত ফেব্রুয়ারিতে পুনরায় টেন্ডার হয়। 70 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প পায় নতুন প্রতিষ্ঠান। কাজ শুরু হয় নতুন করে। প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালের জানুয়ারিতে। সেতুর কাজ শেষ না হওয়ায় বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। এই ব্রিজটা হলে আমাদের অনেক দুর্ভোগ থেকে আমরা বাঁচবো, আর যতটা তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটা হলে আমাদের জন্য উপকার। কৃষকের দান, এরপর মানুষের যাতায়াত, মোটরসাইকেল, গাড়ি ঘোড়া 3টা জেলার সাথে সম্পৃক্ত হবে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর কাজ শেষ হবে বলে জানান ঠিকাদার। কাজ অগ্রসর করতেছি। এলাকার মানুষ যদি সহযোগিতা করে তাহলে কাজটা মনে করেন দ্রুত সময়, নির্দিষ্ট সময়ের আগে আমি শেষ করে দেব। আগে ঠিকাদার কাজ করতে ব্যর্থ হয়ে আমরা পুনর্দরপত্র আহ্বান করি। ইতিমধ্যে নতুন ঠিকাদার কাজ শুরু করেছে। কাজের অগ্রগতি প্রায় 23%। অচিরেই ব্রিজটি তার নির্দিষ্ট সময় শেষ করার জন্য আমরা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করছি। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজের কাজটা শেষ হবে। সেতুটি নির্মিত হলে ইটনা হাওরের সঙ্গে হবিগঞ্জ ও সুনামগঞ্জের যোগাযোগ আরো সহজ হবে। স্থানীয় অর্থনীতিতে আসবে পরিবর্তন, এমনটাই বলছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।